হ্যালো আর্মিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের পার্টে আমরা দেখেছিলাম তে আর জনকুক ওই দুটো গার্ডকে মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং পুলিশকে কল করে দেয়। আর ওরা সেই কন্ডো বিল্ডিংয়ের নিচে ছিল যেখানে জনকুকের মনে হয়েছিল ওখানে ন্যান্সি থাকতে পারে। জনকুক একা যেতে গেলে তে ওকে বাধা দেয় এবং বলে ওর সঙ্গে যাবে। ওরা যে ঘরটায় ঢুকতে গেছিল সেই ঘরটা বাইরে থেকে বন্ধ ছিল। তো চলো আজকের পার্ট শুরু করা যাক। পাশে পড়ে থাকা লোহার রডটা দিয়ে জনকুক সেই দরজার লকটাকে ভাঙে। ওরা ভিতরে গিয়ে দেখে সেখানে সত্যিই ন্যান্সিকে বন্দি করে রাখা হয়েছে। ন্যান্সিকে একটা চেয়ারে বসিয়ে ওর হাত পা বেঁধে রাখা হয়েছিল। ন্যান্সি সেখানে একাই ছিল। জনকুক ন্যান্সিকে ইশারা করে জিজ্ঞেস করে ওখানে কি অন্য আর কেউ আছে। ন্যান্সি তাড়াতাড়ি না বলে দেয়। জনকুক আর তে ন্যান্সির কাছে চলে যায়। তে ন্যান্সির মুখে লাগানো টেপটা খুলতে খুলতে বলল, তুমি ঠিক আছো তো? ন্যান্সি বলল, তে তুমি এখানে কি করছো? তে বলল, তোমাকে বাঁচাতে এসছি ইডিয়েট। ন্যান্সি জনকুকের দিকে একবার তাকায়, তারপর তেকে জিজ্ঞেস করে, এ কে? তে বলল, ও আমার ফ্রেন্ড জনকুক। ন্যান্সি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ এক্সাইটেড হয়ে বলে, এ কি সেই হট সেক্সি পুলিশ অফিসারটা যাকে নিয়ে তুমি সবসময় প্রশংসা করতে আর যার সঙ্গে তুমি সবসময় ছাদে গিয়ে দেখা করতে? তে চোখ বড় বড় করে ন্যান্সির দিকে তাকায় আর বলে, শাট আপ ন্যান্সি। ও লজ্জা পাচ্ছিল জনকুকের দিকে তাকাতে, তাই জন্য ও এদিক ওদিক তাকাচ্ছিল। জনকুকের তখনই মনে পড়ে ও তের একবার গ্রুপ চ্যাট দেখেছিল যেখানে নামজন থেকে জিজ্ঞেস করছিল ও জনকুকের সঙ্গে ডেট করছে কিনা। তের অবস্থা দেখে ন্যান্সি আবার মজা করে বলল, তুমি কিন্তু ঠিকই বলেছিলে তে, এ কিন্তু সত্যিই খুব হট। তে এবার ন্যান্সিকে চুপ করিয়ে বলল, আমরা কি এ বিষয়ে পরে কথা বলতে পারি? অন্যদিকে জনকুকের কান লাল হচ্ছিল, সেটাকেও দেখেনি। জনকুক স্ট্রেট ফেস নিয়ে আবার ন্যান্সিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমাকে এখানে ওরা একা কি করে রাখতে পারে? এখানে তো একা রাখার কথা নয়, তোমার সঙ্গে তো গার্ড থাকার কথা ছিল। ন্যান্সি বলল, হ্যাঁ আমার সঙ্গে সবসময় এখানে গার্ড থাকতো, বরং একটু আগে পর্যন্তও ছিল। 10 মিনিট আগে ওদের কাছে একটা কল আসে আর ওরা সবাই তখনই বেরিয়ে যায়। তে বলল, হয়তো কায়ের লোকেরা জেনে গেছে আমরা ওখান থেকে পালিয়ে এসেছি। জনকুক তেকে বলে, তুমি ন্যান্সির হ্যান্ডকাফটা ভাঙার চেষ্টা করো আর আমি দেখছি এই বিল্ডিংয়ে আর অন্য কেউ আছে কিনা। এই বলে জনকুক সেখান থেকে চলে যায়। বিল্ডিংয়ের সমস্ত জায়গা দেখে কিন্তু কোথাও কেউ ছিল না। ও যখন আবার সেই ঘরটাতে ফিরে আসে তখন ও অবাক হয়ে যায়, কারণ সেখানে ন্যান্সি বন্দি অবস্থাতেই ছিল আর তের মাথায় গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল রোজি। জনকুককে সেখানে দেখে রোজি একটু হেসে বলে, হাই জনকুক। জনকুক তের দিকে তাকায়, ওর ফেস পেল হয়ে গিয়েছিল, রাগে ও চোখ লাল হয়ে গেছিল। জনকুক তাড়াতাড়ি নিজের গানটা নিয়ে রোজির মাথায় পয়েন্ট করে। রোজি আরো শক্ত করে তের গলাটা ধরে আর ওর মাথায় গান পয়েন্ট করে। তে জনকুককে বলে, কুকি তুমি এখান থেকে চলে যাও, বাইরে গিয়ে কারোর থেকে হেল্প নাও। রোজি একটু হেসে বলে, ও এরকম কিছুই করবে না তে, তাই না জনকুক? জনকুক রেগে গিয়ে চিৎকার করে বলে, ওকে ছেড়ে দাও, ও যদি কিছু হয় তুমি বেঁচে ফিরবে না। রোজি বলল, আমি থেকে ছাড়তে পারবো না, কারণ ও এখনো নিজের কাজ শেষ করেনি। তে বলল, আমি অলরেডি সাইড বানিয়ে দিয়েছি। জনকুক বলল, তুমি ওকে ছেড়ে দাও, কিছুক্ষণের মধ্যেই এখানে অনেক পুলিশ চলে আসবে আর তুমি প্রবলেমে পড়বে, তুমি এক্ষুনি তেকে ছেড়ে দাও। রোজি হেসে বলল, ও রিয়েলি, এখানে পুলিশ আসছে? তুমি কি আমাকে অতটাই স্টুপিড ভেবেছো যে আমি কোনো ব্যাকআপ প্ল্যান রাখবো না? জনকুক, তুমি কি সবাইকে নিজের মতো অফিসার ভেবেছো? সবাই তোমার মতো হয় না, আর পুলিশ অফিসারদের কেনা অনেক সহজ। তোমার মেসেজ এখনো কারোর কাছে পৌঁছায়নি, তাই এখানে কোনো পুলিশ অফিসার আসার প্রশ্নই ওঠে না। তাই আমি যেটা বলছি সেটা করো, সেটাই তোমাদের দুজনের জন্য ভালো হবে। জনকুক, তুমি নিজের গানটা এক্ষুনি নিচে রাখো আর 2 পা পিছনে চলে যাও। তে আবার চিৎকার করে জনকুককে বলে, না কুকি তুমি এরকম কিচ্ছু করবে না। রোজি তের গলাটা আরেকটু জোরে চেপে দেয়। সেটা দেখে জনকুক একটু ভয় পেয়ে তাড়াতাড়ি ওর গানটা নিচে রাখে আর 2 পা পেছনে চলে যায়। রোজি এবার একটু প্রিটি স্মাইল দিয়ে জনকুককে বলে, জনকুক আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, তোমার কেস তোমার থেকে ছিনিয়ে নিয়েছি, তোমার পার্টনারের অ্যাক্সিডেন্ট করিয়েছি, তোমাকে এই কেস থেকে আটকানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি এই কেসটা নিয়েই পড়েছিলে। কিন্তু এটা আমারই ভুল, আমি মানছি, কারণ আমি বুঝতে পারিনি যে তুমি তেকে ভালোবাসো। তে এবার একটু নার্ভাস হয়ে গিয়ে বলে, রোজি কি বলছো এসব? এরকম কিছুই না, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জনকুক বলে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তে বলে, কুকি ওর সামনে এগুলো বলার কোনো দরকার নেই। রোজি বলে, শুনে ভালো লাগলো, কিন্তু এরকম ফালতু কথা শোনার মতো টাইম আমার কাছে এখন নেই। তে জিজ্ঞেস করে, আমাদের সঙ্গে তোমার কি শত্রুতা আছে? রোজি বলে, দেখো পার্সোনালি আমার সঙ্গে তোমার কোনো শত্রুতা নেই, কিন্তু তুমি তো জানো এই বিজনেসটা কতটা ইনলিগাল,
তো আমি নিজের ওপর কোনো ব্লেম নিতে চাই না, তাই কারোর উপর তো আমাকে ব্লেমটা দিতেই হতো, তাই আমি তোমাকে ছাড়তে পারবো না। জাঙ্কুকে শুধু তেকে নিয়ে এখন চিন্তা হচ্ছে। ও রোজিকে বলল, এ বিষয়ে আর একবার ভেবে দেখো, এখনো বেশি কিছু খারাপ হয়নি। রোজি বলল, অনেক কিছু হয়ে গেছে, আর আমি জানি তুমি আমার অফিসে এসেছিলে, আর তুমি নিশ্চয়ই দেখেছো যে আমি কি কি করেছি। এবার আমি বুঝলাম কেন সুগা তোমাকে নিয়ে সবসময় এতটা চিন্তা করে, কারণ তুমি সবার কাজে বাধা সৃষ্টি করো। জাঙ্কুক আবার রেগে গিয়ে বলল, তুমি আমার ভাইয়ের নাম নেবে না, তুমি তার যোগ্য নও। রোজি বলল, আমি তোমাকে অনেকবার বাঁচানোর চেষ্টা করেছি জাঙ্কুক, তো আমাকে তুমি কোনোদিনও ব্লেম করতে পারবে না। রোজি এবার জাঙ্কুকের দিকে একটা হ্যান্ডকাফ ছুড়ে দিল, ওকে বলল হ্যান্ডকাফটা পরে নিতে। জাঙ্কুকের কাছে অন্য কোনো অপশন ছিল না, ওকে রোজির সামনে আবার মাথা নত করতে হলো, শুধুমাত্র তের জন্য। তের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য জাঙ্কুক এসব করছিল। তে বলল, কুকি নো। রোজি, তুমি যদি জাঙ্কুকের কোনো ক্ষতি করো আমি তাহলে সেই ওয়েবসাইটটা কমপ্লিট করব না, আর তার জন্য যদি তুমি আমাকে মেরে ফেলো তাও আমি করব না। কোণেতে বসে থাকা ন্যান্সি এবার বলল, রোজি, তুমি যদি এরকম কিছু করো তাহলে তোমার সঙ্গে আমার ব্রাদারের ডিল কিন্তু শেষ হয়ে যাবে। তে এবার ন্যান্সিকে জিজ্ঞেস করলো, ডিল? কিসের ডিল? নামজুনের সঙ্গে রোজি ডিল করেছিল আমাদের দুজনের কোনো ক্ষতি করবে না, আর যদি আমাদের কোনো ক্ষতি হয় তাহলে নামজুন তখনই পাবলিকে গিয়ে সমস্ত কিছু বলে দেবে। রোজি এবার একটু ইরিটেট হয়ে জাঙ্কুককে চিৎকার করে বলল, এক্ষুনি নিচে বসে যাও। জাঙ্কুক নিচে বসে যায়। ও ভাবতে থাকে এরপর কি কি পসিবিলিটিস আছে। রোজি বলল, আমার টিম যতক্ষণ না আসে ততক্ষণ তোমরা যদি নিজের বিহেভিয়ারে ফোকাস করো তাহলে তোমাদের আমি কিছুই করব না। আধা ঘন্টার মধ্যে আমার টিম এখানে চলে আসবে। তে জানে রোজি মিথ্যে কথা বলছে, যদি কায়ের লোকরা এখানে চলে আসে সবার প্রথমে জাঙ্কুককেই ওরা মারবে, এরপর জাঙ্কুককে ওদের মেরে ফেলতে কোনো রিজনের দরকার হবে না। এরপর ন্যান্সিকে মারার ভয় দেখিয়ে আমাকে দিয়ে ওয়েবসাইট পূরণ করাবে, আর তারপর আমাকে আর ন্যান্সিকে দুজনকেই মেরে ফেলবে। কিছুক্ষণ পর তের চোখ রোজির পিছনে থাকা জানালাটার দিকে যায়, সেখানে তে কারো ছায়া দেখতে পাচ্ছিল। কিছুক্ষণ পর তে বুঝতে পারে ওটা আর কেউ নয়, ওটা জেহোপ। জাঙ্কুকও জেহোপকে দেখেছিল, জেহোপের হাতে একটা গান ছিল। জাঙ্কুক রোজির মনোযোগ নিজের দিকে টানার জন্য বলল, জাঙ্কুক তেকে বলল, তুমি কি জানতে আমি আর রোজি আগে থেকে পূর্ব পরিচিত? তে বলল, না, কিন্তু তোমরা দুজন দুজনকে কি করে চেনো? জাঙ্কুক বলল, ও আমার দাদার গার্লফ্রেন্ড। তে বলল, ইটস ভেরি অকওয়ার্ড। এই বলে তে হাসতে থাকে। রোজি এবার রেগে গিয়ে বলল, এক্ষুনি নিচে বসো। তে এবার জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও ইশারায় বলল নিচে বসতে। পিছন থেকে জেহোপও ঘরে এন্টার করে ফেলেছিল, কিন্তু এখনও রোজি জেহোপকে দেখেনি। ও এখনও তের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক জেহোপকে কিছু ইশারা করার আগে ও আবার রোজিকে বলে, তুমি কায়ের সঙ্গ ছেড়ে দাও, না হলে তোমাকে জেলে যেতে হবে। রোজি এবার একটু হেসে বলল, আমি তোমাকে অনেকবার বাঁচানোর চেষ্টা করেছি জাঙ্কুক, বাট তুমি আমার কোনো কথা শোনোনি। তোমার বিষয়ে জানলে সুগা কষ্ট পাবে, আর তোমাকে আমি যদি এখন বাঁচিয়ে রাখি সেটা আমার জন্য রিস্কের হবে। এই বলে রোজি জাঙ্কুকের দিকে গান পয়েন্ট করে। রোজি জাঙ্কুকে শ্যুট করার আগেই জেহোপ রোজির পায়ে শ্যুট করে দেয়। রোজি চিৎকার করে নিচে পড়ে যায়। রোজির হাত থেকে বন্দুকটাও দূরে চলে যায়। জেহোপ সেই গানটা নিয়ে নেয় আর রোজির দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক তাড়াতাড়ি তের কাছে যায়। তে সারপ্রাইজলি জেহোপের দিকে তাকিয়ে থাকে। জেহোপ বলে, কি হলো, তুমি কি সারপ্রাইজ যে আমি তোমাকে বাঁচাতে এসেছি? তে বলল, না, এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তুমি গান চালালে। জেহোপ বলল, আমার কাছে আর কোনো অপশন ছিল না। জেহোপ এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, তোমার এবার ব্রাদারকে কল করে দেওয়া উচিত। জাঙ্কুক বলল, ব্রাদার, তুমি কি সুগার কথা বলছো? জেহোপ বলল, না, আমি জিমিনের কথা বলছি। অ্যাকচুয়ালি জিমিনি আমাকে বলেছিল যে তুমি কাল ঘরে পৌঁছাওনি, আর আমার সন্দেহ হয়েছিল তুমি এই দ্য ডার্ক রোজ ক্যাফেতেই এসেছো। আর পরে আমি সেই কলটার কথা জানতে পারি যেটা তুমি পুলিশ স্টেশনে করেছিলে, আর সেটা ক্যান্সেল করা হয়েছিল। আম সরি আর মিস, এখন হয়তো আমার ভয়েসে অনেক বাইরের শব্দ শোনা যাচ্ছে বা ভয়েসটা এখন ক্লিয়ারও আসছে না, তার জন্য অ্যাকচুয়ালি আমি মাইকে বলি, তো আজ হঠাৎই আমার মাইকটা খারাপ হয়ে গেছে, তো ওর জন্য আমি এখন ডাইরেক্ট ফোনেই রেকর্ডিং করছি। প্লিজ একটু ম্যানেজ করে নিও। চলো আবার স্টোরিতে ফেরা যাক। তে জেহোপের শোল্ডারে হাত দিয়ে বলে, ও জেহোপ, তুমি তোমার হিরো। জেহোপ তেকে মুখ ভেঙিয়ে অন্যদিকে ফিরল। তারপর রোজিকে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তারপর তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা সফট স্মাইল দিয়ে বলল, মাই হিরো অ্যান্ড মাই প্রিন্স চার্মিং। জাঙ্কুক আর জেহোপ মিলে সমস্ত অপরাধীদের ধরে এবং তাদের শাস্তি দেয়। এই ঘটনা এখন 6 মাস হয়ে গেছে। তে এখন জাঙ্কুকের বেডে শুয়েছিল আর জাঙ্কুককে কমপ্লেন করছিল
জনকুক, আমার পায়ে ব্যথা করছে। জনকুক বলল, তোমার পায়ে ব্যথা করতো না যদি তুমি ভালো জুতো পরতে। জনকুক এইসব বলতে বলতে তের জামাগুলো ফোল্ড করছিল আর আলমিরার মধ্যে রাখছিল। তে বলল, তুমি এমনভাবে বলছো যেন তুমি সারাদিন ধরে ওয়েটারের কাজ করেছো আর ফুড সার্ভ করেছো সবাইকে, আর তুমি যে জুতোর কথা বলছো সেই জুতোর দামটা বেশি। জনকুক ওকে বলল, আর মনে মনে ভাবলো নেক্সট ডেতে তের জন্য একটা জুতো নিয়ে আসবে। জনকুকের মুখ দেখে তে বুঝতে বাকি রইল না যে ও কী ভাবছে। তে বলল, খবরদার না জনকুক, আমি পারফেক্টলি নিজের জন্য একটা শুজ কিনতে পারবো। জনকুক এবার তের কাছে গিয়ে ওর লিটিল ওয়েস্টটা ধরে নিজের দিকে টেনে ওকে একটা কিস করলো। তে আর জনকুককে কিছু বলতে পারলো না। ও জনকুককে জড়িয়ে ধরে কিস করতে থাকলো। জনকুক কোনোদিনও ভাবতেই পারেনি যে ও তের সঙ্গে এইভাবে থাকবে। ওর এগুলো অভ্যাসে পরিণত হবে। তেকে কিস করা, ওকে টাচ করা, ওর সঙ্গে সময় কাটানো। তে এবার জনকুককে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার দিন আজকে কেমন কেটেছে? জনকুক তেকে আবার একটা কিস করে বলল, ইন্টারেস্টিং। তেকে ফেরত আনতে জনকুক অনেক লস ভেঙেছে। কমান্ডার অফিসারের থেকে আসা অর্ডারকেও জনকুক মানেনি। এই সব কিছুর জন্য জনকুককে অনেক সাফার করতে হচ্ছিল, কিন্তু ও হ্যাপি ছিল কারণ ওর কাছে তে ছিল। ক্যাপ্টেন জিন ওকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছিল, আর জনকুক সেটা জানে। সেটা জিন মন থেকে করেনি, ওপর থেকে চাপ এসেছিল, তাই জিনকে করতে হয়েছিল। কারণ জিন সব সময় জনকুক আর জিমিনের সঙ্গেই ছিল। 1 সপ্তাহ পর যখন জনকুক পুলিশ স্টেশনে যায়, তখন ও জিনের অফিসে ঢুকে নিজের রেজিগনেশন লেটারটা জিনকে দেয়। এই কারণে জিন জনকুকের ওপর প্রচণ্ড চিৎকার করেছিল। ওকে অনেকবার বুঝিয়েছিল, কিন্তু জনকুক মানতে রাজি নয়, কারণ ওর মতে পরবর্তীকালে যদি এরকম কিছু হয় তাহলে ও থেকে প্রোটেক্ট করতে পারবে না। এই জব ওদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াবে। সব কোওয়ার্কাররাও জনকুককে বাধা দিচ্ছিল, কিন্তু জিমিন জনকুককে একটা কথা বলেনি, কারণ জিমিন জানতো ও কেন এগুলো করছে। সেই দিন যখন জনকুক বাড়ি আসে, তখন তে ওকে বলে, কুকি, আমি কখনো চাইনি তুমি এরকম কিছু করো আমার জন্য। জনকুক বলল, আমি তোমার জন্য কিচ্ছু করিনি তে। তে জনকুকের দিকে তাকালে বলল, হ্যাঁ আমি তোমার জন্যই করেছি, কিন্তু এটা আমি নিজের জন্যও করেছি। আমি তোমার সঙ্গে ভালোভাবে থাকতে চাই, শান্তিতে পুরোটা জীবন কাটাতে চাই। জনকুকের কথা শুনে তে জনকুকের ল্যাপে এসে বসে। ও জনকুকের গলাতে হাত দিয়ে বলে, কিন্তু তোমার এরকমভাবে ডিসিশন নেওয়াটা ঠিক ছিল না, কিন্তু আমি হ্যাপি, কারণ আমার মাঝে মধ্যেই ভয় লাগতো যদি এই কারণে আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না কুকি, আই লাভ ইউ। এই বলে তে জনকুকের আইব্রোজে কিস করে, ওর নোজে, চিকে আর লাস্টে ওর লিপে কিস করে। তে বলল, কুকি, আমাদের কিন্তু সেলিব্রেট করা উচিত। তুমি কালকে ফ্রি আছো? জনকুক বলল, না, আমাকে কালকে ওয়ার্ক প্লেসে যেতে হবে। জনকুক রিজাইন দেওয়ার পর ওর ফ্যামিলি বিজনেসেও এবার জয়েন করবে। ওর ইচ্ছে ছিল পুলিশ স্টেশনে কাজ করার, তার জন্য ওর বাবা ওর ওপর কোনো প্রেশার ক্রিয়েট করেনি। কিন্তু এখন যদি সেই কাজটা না থাকে তাহলে ওর অফিস জয়েন করতে কোনো বাধাই নেই। জনকুকের ফ্যামিলি মেম্বার সবাই তের বিষয় জানে, আর ওদের দুজনকে ওরা সবাই মেনে নিয়েছে। তে এবার একটু ড্রামাটিকভাবে বলল, কুকি, আমি তোমাকে খুব মিস করব। জনকুক বলল, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, আর তুমিও তো ওয়ার্ক প্লেসে যাবে। তে আবার একটু ড্রামাটিকভাবে বলল, কিন্তু আমি তোমাকে ছেড়ে এক মুহূর্ত দূরে থাকতে চাই না, আর থাকতেও পারছি না। তুমি না থাকলে আমার যে কি হতো কুকি, আমি খুব মিস করবো তোমাকে। কখন আমি তোমাকে পুরোপুরিভাবে পাবো? জনকুক তের দিকে তাকিয়ে একটু হেসে বলল, শেমলেস। তারপর ও তের কলার বনে কিস করে। জনকুক বলল, আমিও তোমাকে খুব মিস করবো তে। তে জনকুকের কাছে গিয়ে বলল, ও মাই পুয়ার বেবি, তুমি আমাকে কতটা মিস করবে সেটা আমাকেও দেখাও। এই বলে ও জনকুকের শার্টের ভেতর হাত ঢুকিয়ে পুরো বডিতে হাত বোলাতে থাকে। জনকুক ওকে কোলে তুলে নিয়ে ওকে বেডের ওপর নিয়ে যায়, তারপর ওকে কিস করতে থাকে। জনকুক জেনে গেছিল তের কোথায় বেশি টেকলিন ফিল হয়। এই 6 মাসে জনকুকের লিস্ট অনুযায়ী তেকে যেখানে যেখানে কিস করার কথা ছিল ওর সব জায়গা কিস করেছিল। তের কানের পেছনে কিস করলে ওর পেটে প্রজাপতি ওড়ে। তের নেকে কিস করলে ওর সব থেকে বেশি সেন্সেশন ফিল হয়। জনকুক তের লিপস, চেস্ট, থাই সমস্ত জায়গা কিস করে। ওরা দুজন দুজনের সঙ্গে কিস করতে করতে যখন টায়ার্ড হয়ে যায় তখন তে জনকুকের বুকের ওপর কমফর্টেবলি শুয়ে পড়ে। তে জনকুককে বলল, তোমার বেডটা খুব কমফর্টেবল। জনকুক বলল, ইয়েস, আর এখানে কেউ নেই যারা আমাদের ডিস্টার্ব করতে পারে। তে এবার জনকুকের চেস্টে হাত বুলিয়ে বলে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এই শার্টের পেছনে এত সুন্দর একটা বডি লুকিয়ে রেখেছো। সবার জানা উচিত তুমি কতটা হট। তোমার তো সবসময় নেকেড থাকা উচিত। জনকুকের কান লাল হয়ে যায়। ও বলে, সত্যি আমার নেকেড থাকা উচিত? তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে। তে বলল, সেটা চিন্তা তুমি করো না, আমি আছি তো তোমাকে সবসময় বম করার জন্য।
জাঙ্কুক আত্মের সিমলেস কথায় উত্তর না দিয়ে বলল, তুমি কালকে সকালের অ্যালার্ম লাগিয়ে দিয়েছো? তে বলল, হ্যাঁ লাগিয়ে দিয়েছি। জাঙ্কুক তার নেকের শোল্ডারে একটা কিস করে আর বলে, গুড নাইট। তেও জাঙ্কুকের লিপে একটা কিস করে বলে, গুড নাইট বেবি, স্লিপ টাইট। পরের দিন সকালে জাঙ্কুক সুগার সঙ্গে দেখা করতে যায়। রোজির আসল রূপ জেনে সুগা প্রচন্ড কষ্ট পেয়েছিল। ও রোজিকে সেইভাবে ভালো না বাসলো, ওকে একটা ভালো মানুষ ভেবেছিল, একটা ভালো বন্ধু ভেবেছিল, কিন্তু রোজি যে এরকম কিছু করবে সেটা সুগার কল্পনারও বাইরে ছিল। রোজিকে পুলিশ অ্যারেস্ট করলে সুগা কিছুদিন সাইলেন্ট হয়ে গিয়েছিল। জিমিন সেই সময় সুগার পাশে ছিল, ওকে বুঝিয়েছিল, ওকে হাসি খুশি রাখার চেষ্টা করেছিল। জাঙ্কুক জানতেও পারেনি সুগা আর জিমিনের রিলেশনশিপ কখন একটা রোমান্টিক রিলেশনশিপে পরিবর্তিত হয়েছিল। সুগা আর জিমিন এখন বয়ফ্রেন্ডস ছিল, আর জাঙ্কুক ওদের জন্য খুব খুশি ছিল। সুগা আর জাঙ্কুক যখন চা খেতে বসেছিল তখন জিমিন এসে সুগার কপালে একটা কিস করে বলল, গুড মর্নিং বেবি। ও এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমিও রিজাইন করছি। জাঙ্কুক বলল, কেন? তুমি কেন রিজাইন করবে? জিমিন বলল, তোমার দাদার সঙ্গে লাস্ট নাইট কাটিয়ে আমারও মনে হলো আমাকে রিজাইন করা উচিত, তাই। জাঙ্কুক একবার সুগার দিকে আর একবার জিমিনের দিকে তাকালো। সুগা লজ্জায় মাথা নিচু করে ফেললো আর জিমিনকে আস্তে করে বলল, শাট আপ জিমিন। জাঙ্কুক মনে মনে ভাবলো, আমার পার্টনার যেরকম সিমলেস আমার ব্রাদারের পার্টনারও সিমলেস। সেই ইনসিডেন্টের পর থেকে জেহব আর ন্যান্সির মধ্যেও বন্ধুত্ব বেড়েছিল। ওরা নিজেদের মধ্যে মেলামেশা করছিল, ওদের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল। ফাইনালি কিছুদিন আগে জেহব ন্যান্সিকে প্রপোজ করে বিয়ের জন্য, আর ন্যান্সিও তাদের রাজি হয়ে যায়। নামজন্য ন্যান্সির জন্য খুব হ্যাপি। জাঙ্কুক ওর অ্যাপার্টমেন্টে চলে আসে। ও দেখে তে এখনো ওর বিছানাতে শুয়ে আছে। ওদের কাছে গিয়ে ওর চিক্সে একটা কিস করে বলে, আই লাভ ইউ তে। তেও ঘুম চোখে জাঙ্কুককে রিপ্লাই করে বলে, আই লাভ ইউ টু কুকি। ওকে আর মিস, আমি এখানেই এই পার্টটা এবং এই গল্পটা শেষ করছি। এটাই এই গল্পের লাস্ট পার্ট ছিল। আমি জানি এখানে আমি ইয়নমিনের পার্ট খুব একটা বেশি দিইনি, আমি জাস্ট অল্প অল্প করে বলেছি, তো তার জন্য সরি। বাট আমি আসলে তেকুকের উপর ফোকাস করছিলাম, ওর জন্যই আমি ওদিকে বেশি মাথা ঘামাইনি। তো তোমাদের এই ফ্যান ফিকশনটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, চলো আজকের জন্য টাটা।